খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, চিঠিতে তথ্য ভুল, ধামাচাপা দেওয়ার চেষ্টা, আরজিকর কাবু হয়ে মমতাকে পাল্টা চিঠি কেন্দ্রের। বন্দুক তলোয়ার নিয়ে শহরে ঘোরা যাবে না, এমন অদ্ভুত নির্দেশিকা আগে দেখিনি। শুভেন্দু, গায়ে মানে না আপনি মোড়ল, বিচারপতি সিনহা চাঞ্চল্যকর মন্তব্য। হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত, ঢাকা থেকে হুঁশিয়ারি গেল মোদী সরকারের কাছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায় মামলা আরও জটিল। দিদির পাশের শত্রুঘ্ন সিনহা মমতা ঠিক বলেছেন বলে খামোশ করলেন বিরোধী নিন্দাকে। হঠাৎ লুক পাল্টালেন অভিষেক, পিছনে রয়েছে কোন অভিসন্ধি? আসছে বিস্তারিত খবরে। ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে জবাব দিল কেন্দ্র। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠিতে পাল্টা রাজ্যের দিকেই আঙুল তুলেছেন। দ্বিতীয় চিঠিতে মমতার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণে যে ঘটনা ঘটছে সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে। এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় যে বিধান রয়েছে তা যথেষ্ট কঠোর। রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু বিষয় চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মমতা, এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তার অভিযোগ, বাংলায় ধর্ষণ ও পক্সো মামলার জন্য 11টি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট আছে, সেগুলিকে রাজ্য সরকার কাজে লাগাচ্ছে না। বাংলায় 48,600টি ধর্ষণ এবং পক্সো মামলা বিচারাধীন। প্রয়োজনে 11টি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টকে সচল করে কাজে লাগাতে পারে রাজ্য, কিন্তু তা করেনি। কেন্দ্রীয় মন্ত্রীর সাফ অভিযোগ, চিঠিতে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে, যা দেখে মনে হচ্ছে রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্টগুলি কাজে লাগাতে না পারার বিষয়টিকেই চাপা দেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, গত 22শে আগস্ট লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি ছিল, দেশে রোজ প্রায় 90টি এ ধরনের ঘটনা ঘটছে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। এমন নক্কারজনক ঘটনায় ইতি টানা আমাদের সকলের দায়িত্ব। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা দরকার। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি করা হোক। তার মাধ্যমে 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত করা হোক। মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেই চিঠি লিখলেও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর পাননি তিনি। প্রকাশ্য রাস্তায় তলোয়ার, বন্দুক, লাঠির মতো জিনিস নিয়ে ঘোরার নিষেধ, এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আগামী 1 সেপ্টেম্বর থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 6 মাস এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশিকা দেখে অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী ধারালো অস্ত্র নিয়ে কেউ কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর প্রশ্ন, এই নির্দেশিকা আগে কি কলকাতা শহরে বন্দুক, তলোয়ার, বোমা নিয়ে ঘোরা আইনত ছিল? তিনি এটাও জানতে চান, 6 মাসের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে, তাহলে কি তারপর থেকে এগুলি নিয়ে ঘোরা যাবে কলকাতায়? শুভেন্দুর খোঁচা, এমন অদ্ভুত নির্দেশিকা এর আগে কখনো দেখিনি। এই নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা। তার বক্তব্য, বিশাল ভয় পেয়ে গেছে তিনি, তাই এই ধরনের অর্থহীন নির্দেশিকা জারি করাচ্ছেন। আম জনতা রাস্তায় নেমেছে, তাই বিচলিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আমি পুলিশ কমিশনারকে বলবো, এসব না করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের খোঁজ করুন, যারা এই ধরনের অস্ত্র নিয়ে ঘোরে। এই ধরনের নির্দেশিকা জারি করে মানুষের ক্ষোভ কমানো যাবে না। আরজিকরে চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনার বিরুদ্ধে লাগাতার যে আন্দোলন চলছে, সেখানে অনেকবারই নানা ধরনের বিরূপ ঘটনা ঘটেছে। গত 14ই আগস্ট রাত দখলের কর্মসূচির দিন আরজিকরে ভাঙচুর হয়েছে। সম্প্রতি নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে ইট পাথর মারার অভিযোগ উঠেছে। তাতে জখমও হয়েছেন একাধিক পুলিশকর্মী। এই পরিস্থিতির মধ্যেই এমন এক নির্দেশিকা জারি করেছে পুলিশ। তবে আচমকা এমন এক নির্দেশিকা কলকাতা পুলিশের তরফে কেন দেওয়া হলো তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। যদিও কারো মতে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে আর কোনোভাবে না ঘটে তা পূর্ণ চেষ্টা করছে পুলিশ। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা একটি মন্তব্য আদালতে এজলাসে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করার পর শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সিনহা তীব্র মন্তব্য করেন। বিচারপতি সিনহার প্রশ্নের মুখে রাজ্য সরকারকে কঠোর জবাব দেওয়ার জন্য বাধ্য হতে হয়। নবান্ন অভিযানের পর সায়ন লাহিড়ীকে গ্রেফতার করা হয় এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করা হয়। শুনানির সময় বিচারপতি সিনহা রাজ্যকে প্রশ্ন করেন, সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে কেন এমন কড়া পদক্ষেপ নেওয়া হলো? সায়ন কি এতটা প্রভাবশালী যে তার ডাকে হাজার হাজার লোক সমাবেশে আসবে? তার ভূমিকা কি এতটাই গুরুতর যে তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হলো? বিচারপতি সিনহা রাজ্যকে প্রশ্ন করেন, সায়ন লাহিড়ী কি কোনো রাজনৈতিক দলের নেতা? ছাত্রনেতা হলেও তার প্রভাব কোথায়? এরপরেই তিনি বলেন, গায়ে মানে না আপনি মোড়ল। এই মন্তব্যে তিনি ইঙ্গিত করেছেন যে সায়নের প্রভাব বা কার্যকলাপ আসলে এতটা গুরুতর নয় যে তাকে হেফাজতে রাখা প্রয়োজন। রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, সায়ন নবান্ন অভিযানে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন, যা অশান্তির কারণ হয়েছে। তবে বিচারপতি সিনহা পাল্টা প্রশ্ন করেন, অন্যান্য রাজনৈতিক নেতারাও প্ররোচনামূলক ভাষণ দেন, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? সায়ন লাহিড়ী সরাসরি অশান্তিতে জড়িত থাকার কোনো প্রমাণ কি রয়েছে? হাইকোর্ট পর্যবেক্ষণ করে যে আরজি কর হাসপাতালের ঘটনায় রাজ্যের মানুষ মর্মাহত, সায়ন লাহিড়ীর বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। হাইকোর্ট পর্যবেক্ষণ করে যে আরজি কর হাসপাতালের ঘটনায় রাজ্যের মানুষ মর্মাহত, সায়ন লাহিড়ীর বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাই আদালত রাজ্যকে নির্দেশ দেয় সায়ন লাহিড়ীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। রাজ্যকে আগামী 20শে সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এই মন্তব্য এবং নির্দেশ আদালতের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে, যা রাজ্য এবং সায়ন লাহিড়ীকে নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। শেখ হাসিনা ভারতে আশ্রিত, তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে ভারত সরকার। আর গণবিক্ষোভের পর বাংলাদেশেই প্রবল দাবি উঠেছে শেখ হাসিনাকে গণহত্যাকারী চিহ্নিত করে মৃত্যুদণ্ড দিতে হবে। গত 5ই আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভে পতন হয় শেখ হাসিনার টানা 4 দফার শাসন। এবার হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে সরকারি তরফে হুঁশিয়ারি গেল ভারত সরকারের কাছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার অর্থাৎ 31শে আগস্ট রাইটার্সকে তিনি জানান, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত হতে পারে। আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে। গত 5ই আগস্ট থেকে ভারতে আছেন শেখ হাসিনা। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত 8ই আগস্ট এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে, ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। তিনি বলেন, এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এর সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে। বিবিসির খবর, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তির ধারা অনুযায়ী যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলি শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলে তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। এই ধারা অনুসারে শেখ হাসিনাকে ভারত সরকার পাঠাবে না। রাইটার্স ও এএফপি সহ বিভিন্ন সংবাদ সংস্থার খবর, যেহেতু শেখ হাসিনার পাসপোর্ট নেই তাই তার জন্য ট্রাভেল ডকুমেন্ট বিশেষ ব্যবস্থা করে তৃতীয় কোনো দেশে নিরাপদে রাখার চেষ্টা করেছে ভারত। যদি সেটি সম্ভব না হয় তাহলে শেখ হাসিনাকে দিল্লিতেই রাখা হবে। দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই বেশ কিছুদিন আগেই অনুমোদনের আবেদন করেছিল। কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবের কাছে বারংবার রিপোর্ট তলব করলেও কোনো সদুত্তর না মেলায় মুখ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। শুক্রবারের শুনানিতে আদালত অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় অনুমোদন দিতে মুখ্য সচিবের দেরি হওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে। আদালত বলেন, রাজ্য সরকার যদি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন না দেয় তাহলে আদালত বা সিবিআই কিছু করতে পারবে না। অভিযুক্তদের আইনজীবীরা আদালতকে জানান যে সকলেই সিনিয়র সিটিজেন হওয়ায় তাদের জামিনের আবেদন করা হয়েছে। আদালত সঙ্গত কারণে বলেছে,
দুর্ভাগ্যক্রমে অভিযুক্তরা সিনিয়র সিটিজেন হলেও যারা প্রতারিত হয়েছেন তারা তরুণ। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ জানান, বারবার নির্দেশ দেওয়ার পরও মুখ্য সচিব কেন নিজের অবস্থান স্পষ্ট করেননি তা পরিষ্কার নয়। সিবিআইকে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে এবং আগামী 19শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। বাংলায় আগুন জ্বালালে আসাম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিতেও আগুন জ্বলবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি নিয়ে বিরোধী মহলে তোলপাড় চলছে। এই পরিস্থিতিতে দলনেত্রীর পাশে দাঁড়ালেন প্রবীণ অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্নর মতে মমতা যা অত্যন্ত পরিণত কথাই বলেছেন। মমতা বলেছিলেন, বাংলায় বিজেপি আগুন লাগালে দেশের অন্য রাজ্যগুলোতেও আগুন জ্বলবে। উত্তরপ্রদেশ, আসাম থেকে বিহার, মধ্যপ্রদেশও আগুন জ্বলতে শুরু করবে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ষড়যন্ত্র করছে বিজেপি। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, সেখানকার সংস্কৃতির সঙ্গে পশ্চিমবঙ্গের সংস্কৃতির দারুণ মিল। যারা ভাবছে বাংলাদেশের মতো এই রাজ্যকে অশান্ত করে তুলবে, তারা ভুল করছে। প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, এমন করা হলে সবাই মিলে তার আসন ধরে টানাটানি করবে, আসন টলমল করবে। তার এই মন্তব্যকে ঘিরে দেশে বিরাট বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিষয়ে শত্রুঘ্ন সিনহা শনিবার সংবাদ সংস্থাকে বলেন, আমি যতদূর আমার দিদিকে চিনি, উনি যা বলেছেন তা অত্যন্ত পরিণত মস্তিষ্কেরই কথা। উনি বোঝাতে চেয়েছেন যে যদি ওরা কলকাতার ঘটনা নিয়ে মানুষকে উস্কানি দেয় তাহলে তার প্রভাব কেবলমাত্র পশ্চিমবঙ্গের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না। কারণ কলকাতার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলছে, তদন্ত করছে সিবিআই, বলেন শত্রুঘ্ন। আরজিকর কাণ্ডের জেরে বিজেপি সহ বিরোধীদের আক্রমণের নিশানায় এ রাজ্যের শাসক দল। প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের সর্বস্তরের মানুষ। পাল্টা পথে নেমেছিলেন তৃণমূল নেত্রীও। তিনি অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছেন। সিবিআই তদন্তেও তাদের আপত্তি নেই বলে প্রথম থেকেই জানিয়ে আসছেন। যদিও তদন্তে সিবিআই এখনো কিছু করে উঠতে পারেনি বলেও কামান দাগতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। লুক চেঞ্জ, ক্লিন সেফ থেকে একেবারে চাপদারি। হঠাৎ কেন লুক পাল্টালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সক্রিয় সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে নিযুক্ত রয়েছেন। 2024-এর লোকসভা ভোটে জয়লাভ করে 16তম লোকসভার সদস্য হিসাবে জায়গা করে নিয়েছেন তিনি। রাজনীতিবিদ হিসেবে বেশ জনপ্রিয় তিনি। এতদিন পর্যন্ত তাকে একটি নির্দিষ্ট স্টাইল স্টেটমেন্ট মেনটেন করতে দেখা গেছে। একেবারে ক্লিন সেফ লুকে দেখা গেছে তাকে, কিন্তু হঠাৎ করে নিজের লুক পুরোপুরি চেঞ্জ করে ফেলেছেন তিনি। এতদিন পর্যন্ত যে মানুষটি একেবারে ক্লিন সেফ লুকে ধরা দিয়েছেন, হঠাৎ করেই তার গাল ভর্তি দাড়ি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই তাকে দেখা যায় মুখ ভর্তি দাড়ি সহ। মুখ ভর্তি দাড়ি বর্তমানে একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো চলতি ট্রেন্ড ফলো করতে দেখা যায়নি। তিনি নিজের একটি আলাদাই স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন। তাহলে হঠাৎ কেন ভাঙলেন সেই নিয়ম? ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা, বড় বড় তারকাদের মধ্যে গাল ভর্তি দাড়ি রাখা হলো ফ্যাশনের নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। ক্লিন সেভ করা চকলেট বয়ের লুক ছেড়ে একটু স্মার্ট ক্যাজুয়াল লুক দেওয়ার চেষ্টা আর কি। এবার কি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ট্রেন্ডে গা ভাসালেন? শুরু হয়েছে চর্চা। সম্প্রতি একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন তিনি। সাদা শার্ট, কালো ফর্মাল ট্রাউজার্স পরেছিলেন সেদিন, কিন্তু বিশেষ আকর্ষণ হিসেবে ছিল তার গাল ভর্তি চাপদাড়ি। চোখে ছিল না কোনো চশমা। তার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট ছেড়ে একদম অন্য লুকে দেখা গেল তাকে। পরিবর্তনের কারণ জানতে উৎসাহী সকলেই। 2011 সাল থেকে একটু একটু করে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তাকে সাদা পাঞ্জাবিতেই দেখা যেত বেশিরভাগ সময়। গোলগাল চেহারার সাদা পাঞ্জাবি পরিহিত একটি মুখ একটু একটু করে জনপ্রিয় হয়ে উঠেছিল। 2014 সাল থেকে সাংসদ হিসেবে নিযুক্ত হবার পর পুরোপুরিভাবে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি। এরপর 2016 সাল থেকে শুরু হয় নিজেকে পাল্টানো। নিয়মিত ডায়েটের মাধ্যমে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক গঠন ও স্টাইল স্টেটমেন্ট দিয়ে একটু একটু করে বংক্রাশ হয়ে ওঠেন তিনি। সেই পরিবর্তন এখন আলাদাভাবেই চোখে পড়ার মতন।
বরাবরই পাঞ্জাবি অথবা টি শার্ট পরতে দেখা যায় তাকে। তবে এই দাড়ি তার স্টাইল স্টেটমেন্ট আলাদা মাত্রা যোগ করেছে। কিছুদিন আগে একটানা 2.5 মাস ধরে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নবজয়ার কর্মসূচি পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মুখে দাড়ির আভাস দেখা গেলেও তা তেমনভাবে চোখে পড়েনি। কিন্তু সম্প্রতি তিনি তার স্টাইল একেবারে পাল্টে ফেলেছেন। তৃণমূলের যুব সংগঠনের অনুষ্ঠানে হাজির হয়েছেন একেবারে নতুন লুকে। তার এই নতুন লুক বর্তমানে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন আগের লুকটাই তার জন্য বেশি ভালো ছিল, আবার কেউ বলছেন এখন তাকে বেশি সুন্দর লাগছে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন